তেল গ্যাসের দাবিতে জামায়াত ইসলামীর সমাবেশ থেকে গণ অবস্থান থেকে কিন্তু পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল আসে এবং পরবর্তীতে সেটি সচিবালয়ের মুখে যাওয়া শুরু করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের বাধার সম্মুখীন হয়। আমরা রয়েছি সরাসরি এই মুহূর্তে সচিবালয়ের সামনে। আজকে আমরা হুঁশিয়ারি দিতে এসেছি, গ্যাসের দাম যদি 1 টাকাও বৃদ্ধি করা হয়, 1 টাকাও, আপনি এই সরকার চালাতে পারবেন না। প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, আপনি কেন বিদ্যুতের দাম বাড়িয়েছেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কর্মসংস্থান করবেন, দ্রব্যমূল্য দাম বাড়াবেন না, আপনি এখন দ্রব্যমূল্য দাম বাড়াচ্ছেন। রাজপথে সচিবালয়ে ঘেরাও কর্মসূচিতে লেপ দিতে গিয়ে আমিরে জামাত এক বিরল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ডাক্তার শফিকুর রহমান নানান ঘাত প্রতিঘাত অতিক্রম করে, জুলুম নির্যাতন সহ্য করে, বছরের পর বছর জেল খেটে, রিমান্ডের নির্যাতন সহ্য করে তারপরে তিনি আজকে এই পর্যায়ে এসেছেন। বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আমাদের ভাই বোনেরা ঢাকার দিকে রওনা করবে। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই দিন ঢাকাবাসী আপনারা কি সত্যিকারের অতিথির দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছেন? আমি আপনাদেরকে আজকে থেকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে রাখলাম। ওনারা যখন হিন্দুবাদী রাজনীতি কইরা বড় গলায় কথা বলতে পারে, আমরা কেন মুসলিমবাদী রাজনীতি কইরা বড় গলায় কথা বলতে পারব না? আমাদেরকে কেন দাবায় রাখতে হবে? কেন রাজাকার ট্যাগ দিতে হবে? কারণ ওই যে আওয়ামী লীগ যেটা শিখাইয়া গেছে ওই পথেই কিন্তু হাঁটতেছে বর্তমান সরকার। হ্যাঁ, আওয়ামী লীগের ডায়লগ গুলাই কিন্তু ওনারা বলতেছে, আওয়ামী লীগের হেলমেটটাই কিন্তু ওনারা পড়তেছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলাবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা অংশ নিয়েছিলাম, রাজনৈতিক সংস্কার হবে, অর্থনৈতিক লুটপাট বন্ধ হবে, কিন্তু বন্ধুগণ সিএনজি স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে চাঁদা আগের থেকে 3 গুণ বেশি দেওয়া লাগে। আপনি ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করুন, আগের থেকে দ্বিগুণ বেশি তাদেরকে চাঁদা দিতে হয়। একদিকে ট্যাক্স প্রশাসনের লোকেরা গিয়ে চাঁদা নেয়, একদিকে দলীয় প্রশাসনের লোকেরা গিয়ে চাঁদা নিচ্ছে। এই হচ্ছে দেশের পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের উপরে, সাধারণ শিক্ষার্থীদের উপরে, বিরোধী মতের উপরে সরকার দলীয় ছাত্র সংগঠনের দমন পীড়ন, নির্বাচিত ছাত্র সংসদ নেতৃবৃন্দদের উপরে হামলা করা হচ্ছে, একযোগে সকল ক্যাম্পাস দখলদারিত্ব করার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ধরনের আচরণের সাথে পরিচিত এবং এই ধরনের আচরণ আসলে জনগণের পক্ষ থেকে কি করতে হয় সেটার সাথেও আমরা পরিচিত। তারা এক আহ্বানকে বলে দিতে চাই, আজকে আমরা সচিবালয়ের দ্বার প্রান্তে এসেছি, প্রয়োজন হলে আপনার বাসভবনের দিকেও যাব, সংসদের দিকে যাব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকেও যাব, কিন্তু জনগণের যে নিত্য প্রয়োজনীয় অধিকার সেই অধিকারের সুরক্ষা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আজকে আমরা হুঁশিয়ারি দিতে এসেছি, গ্যাসের দাম যদি 1 টাকাও বৃদ্ধি করা হয়, 1 টাকাও, আপনি এই সরকার চালাতে পারবেন না। প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, আপনি কেন বিদ্যুতের দাম বাড়িয়েছেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কর্মসংস্থান করবেন, দ্রব্যমূল্য দাম বাড়াবেন না, আপনি এখন দ্রব্যমূল্য দাম বাড়াচ্ছেন। এসব পায়তারা চলবে, এসব মুনাফিকগিরি বাংলাদেশে। আমরা আজকে এসেছি শান্তিপূর্ণ আন্দোলন, আমরা শান্তিপূর্ণভাবে এখন অবস্থান কর্মসূচি করছি। এই আমলারা দুর্নীতিবাজ আমলারা শেখ হাসিনার সময় আমরা দেখেছি এরা কিভাবে দুর্নীতি লুটপাটের সাথে জড়িত ছিল। পরবর্তী সরকারকে ওরা কাজ করতে দেয় নাই এবং এই তারেক রহমানের দুর্নীতিবাদদের সাথে হাত মিলিয়ে এরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সবাই আমরা খুবই স্বাভাবিকভাবে বিরোধী দলের পক্ষ থেকে আমরা আমাদের মৌলিক দাবিগুলো জানাতে এসেছি শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে, কিন্তু তারা এখন পর্যন্ত না সেটাই প্রমাণ করলো যে এই সরকার জনগণের কোন দাবিকে তোয়াক্কা করে না। জনগণের দাবিকে তারা তোয়াক্কা না করে তাহলে তাদের পরিণতি কি হবে এটা আমরা 24 সালে দেখে নিয়েছি। ফলে আমরা বলবো কোনো সময় আছে, জনগণের প্রতি দেওয়া ওয়াদা পূরণ করুন, গণভোটের গণনায় বাস্তবায়ন করুন, গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন এবং দেশের আইন শৃঙ্খলা, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কথা বলে বেড়ায়, সংবিধান সংশোধনের কথা বলে বেড়ায়, অথচ আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারে না।
কিন্তু সংবিধান নিয়ে পড়ে আছে, পরিবর্তন নিয়ে বড় বড় কথা বলে, আর বাংলাদেশে কোন কাপি ধর্ষণে ছেয়ে গিয়েছে। আমরা এটা হতে দেব না ইনশাআল্লাহ। রাজপথে সচিবালয়ে ঘেরাও কর্মসূচিতে লেপ দিতে গিয়ে আমিরে জামাত এক বিরল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের জন্য এটা ভিন্ন এক পরিস্থিতি। ডাক্তার শফিকুর রহমান নানান ঘাত প্রতিঘাত অতিক্রম করে, জুলুম নির্যাতন সহ্য করে, বছরের পর বছর জেল খেটে, রিমান্ডে নির্যাতন সহ্য করে তারপরে তিনি আজকে এই পর্যায়ে এসেছেন। তিনি একজন পোর খাওয়া রাজনীতিবিদ, একদম সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে এখন জাতীয় রাজনীতির জাতীয় নেতা এবং প্রধানমন্ত্রী হওয়ার দ্বার প্রান্তে। তা সত্ত্বেও ধাক্কাধাক্কির রাজনীতি, এতে ডাক্তার শফিকুর রহমান ওইভাবে অভ্যস্ত নয়। এটা যখন সিলেটে আমির ছিলেন তখন কিছুটা হয়েছে, কিন্তু এখন তার বয়স হয়েছে, তিনি হার্টের রোগী, বাইপাস সার্জারি হয়েছে। কিন্তু আমরা এই পরিস্থিতিতেও দেখলাম যে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি পালন করছে 11 দলীয় জোট, সেখানে পুলিশ বাধা দিচ্ছে এবং ধাক্কাধাক্কি, বাধা অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা। নাহিদ ইসলাম আছেন সাথে, রাশেদ প্রধানরা আছেন যারা হিট নেতা, কিন্তু ডাক্তার শফিকুর রহমান যেহেতু এখানে নেতা, তাকেই লিড দিতে হচ্ছে, পরিস্থিতি সামাল দিতে হয়েছে। দর্শক, এ ধরনের পরিস্থিতিতে এই প্রজন্ম ডাক্তার শফিকুর রহমানকে দেখে নেই। সিলেটের আমির থাকা অবস্থায় এরকম কিছু ঘটনার খোঁজ আমরা পেয়েছি, কিন্তু রাজধানীতে ডাক্তার শফিকুর রহমান এভাবে ওপেনলি পুলিশের সাথে ধাক্কাধাক্কি ঘটনা এই প্রথম। তবে এই জায়গাটায় আরো অভ্যস্ত হতে হবে, কিছু ঘাটতি ছিল। নাহিদ ইসলামরা এটা যত সুন্দরভাবে পারেন বয়সের কারণে বা তাদের একটা প্র্যাকটিস আছে, ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে এটা ওইরকম সুন্দরভাবে মানায়নি। যে জন্য আমি যেটা বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত, তিনি বক্তব্য দিবেন, মাঠে নামবেন, সব ঠিক আছে, কিন্তু এই ধরনের ধাক্কাধাক্কিতে তার না করাটাই ভালো। এটা জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের এরকম অনেক অভিজ্ঞতা আছে। এই জায়গাটা যদি তিনি থাকতেন আরো সুন্দর দেখাতো। এবং আমিরে জামাত তিনি বক্তৃতা দিবেন, মাঠে মাঠে মাঝে মাঝে রাজপথে নামবেন, বড় বড় সমাবেশের প্রধান অতিথি থাকবেন, কিন্তু সচিবালয়ে ঘেরাও কর্মসূচিতে যে পুলিশ এক পর্যায়ে বাধা দিবে, ধাক্কাধাক্কি হবে, এটা অনুমেয়, এটা সবাই জানে। এবং এই বাধা এটা ওরকম সিরিয়াস কিছু না, ওই জায়গায় এরকম আটকে দেয়, এ ধরনের ঘটনা সবসময় ঘটে। যেমন আপনি যদি কোনো দূতাবাস ঘেরাও করতে যান, একটা জায়গায় আপনাকে পুলিশ আটকে দিবে, আপনি ওই জায়গায় থেমে তারপরে চলে আসবেন, ইটস ভেরি নর্মাল। তো এখানে আবার আমির জামাতের পার্সোনাল সিকিউরিটি ফোর্স রয়েছে 4 জন, তারা সাথে ছিলেন, এটাও কিন্তু দৃষ্টিকটু। ওইখানে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হবে যেটা জানা কথা, সেখানে আমির জামাতের 4 জন পার্সোনাল সিকিউরিটি ফোর্স নিয়ে যাওয়া ঠিক হয়েছে কিনা, দ্যাট ইজ কোশ্চেন। এটা ভবিষ্যতে ভাববেন। আমার কাছে ওভারঅল ডিলিংসটা স্মার্ট মনে হয়নি। আমির জামাতের মধ্যে একটু আনইজি ভাব লক্ষ্য করা গেছে, যেহেতু তিনি এই ধরনের ধাক্কাধাক্কিতে অভ্যস্ত না। নাহিদ ইসলামরা এই কাজটা ভালো পারতেন, কিন্তু ডাক্তার শফিকুর রহমান থাকতে নাহিদ ইসলাম, রাশেদ প্রধান, তারা তো এখানে এরকম ধাক্কাধাক্কিতে যাবেন না। এবং আমির জামাত মাঝে মাঝে হাসছেন না, মাঝে মাঝে রাগ দেখাচ্ছেন না, বিষয়টা কি এটা কিন্তু ক্লিয়ার না। অতএব অ্যাটলিস্ট আমির জামাতের ক্ষেত্রে, যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এবারই হয়তো প্রধানমন্ত্রী হয়ে যেতেন যদি ডিপ স্টেট কারচুপি না করতো, তার ক্ষেত্রে এই বিষয়টা এড়িয়ে চলাটা ভালো। আর একদম অতি জরুরি পরিস্থিতিতে অবশ্যই তিনি নামবেন। শেখ হাসিনা, খালেদা জি এরাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের বাধার মুখে পড়তেন, তো তাদের যে স্মার্টনেস ওইটা ফলো করা উচিত। তো দর্শক, সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধার মুখে 11 দল, তার আগেই বিরাট কর্মসূচি ঘোষণা করেছে জামাত জোট। দর্শক, লং মার্চ সহ মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। এটার একটা তাৎপর্য আছে যে জনগণের সমস্যা সমাধানে বিরোধী দল হিসেবে জামাত কার্যকর ভূমিকা পালন করছে। জামাত বিএনপির সাথে কোনো কম্প্রোমাইজে নাই এবং কোনো সাথ দিচ্ছে না। জামাত ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না যে বিএনপি ইচ্ছা মতো দেশ পরিচালনা করবে, বিরোধী দল বা কি আছে না নাই এটা নিয়ে কোনো ভাবনা নাই, বিষয়টা এরকম না। জামাতের চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকারকে পড়তে হবে এবং সুন্দরভাবে শান্তিতে দেশ চালাতে হলে জামাতের সমালোচনা আমলে নিয়েই বিএনপিকে চলতে হবে। এই বড় বড় কর্মসূচি সেই বার্তা দেয়। এবং রাজনীতি যে জমে উঠছে, আওয়ামী লীগকে ছাড়াই যে রাজনীতি উত্তপ্ত হতে পারে, রাজনীতি জমে উঠতে পারে, সরকারি দল বিরোধী দল একটা কার্যকর সম্পর্ক থাকতে পারে, আর দি সেম টাইম কার্যকর বিরোধিতা থাকতে পারে আওয়ামী লীগ বাদেও। এবং আওয়ামী লীগের ভ্যাকেন্সি যে ধীরে ধীরে পূরণ হচ্ছে তার প্রমাণ রাজপথ উত্তাল করা এই কর্মসূচি দেওয়া। দর্শক, লং মার্চে কিন্তু নর্মালি বাধা দেওয়া হয়, তো এই জন্য আশঙ্কা আছে জামাত জোটের এই লং মার্চে দেশের কোথাও কোথাও বিএনপির লোকজন ডিস্টার্ব করার চেষ্টা করতে পারে। তো দর্শক, 5 সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চ, 19 সেপ্টেম্বর ঢাকা রংপুর লং মার্চ, 10 অক্টোবর ঢাকা খুলনা এবং 24 অক্টোবর ঢাকা সিলেট লং মার্চ। আমরা ভেবেছিলাম বা এরকম কথা ছিল জামাতের মধ্যে যে 28 অক্টোবর ঢাকায় সমাবেশ করবে, কিন্তু না, সমাবেশটা জামাত নভেম্বরে নিয়ে গেছে, অক্টোবরের পর নভেম্বরে নিয়ে গেছে। আবহাওয়া থেকে শুরু করে সব দিক বিবেচনায় ওই টাইমটা আরো বেশি সুইটেবল। এবং মহাসমাবেশ থেকে আরো বড় কর্মসূচি আসবে। আর এই মহাসমাবেশ, বিরোধী দলের মহাসমাবেশ, এটা সরকারের জন্য অনেক ক্ষেত্রে ভয়ের কারণ হয়। কারণ এই মহাসমাবেশের আগে জামাতের যে 10 দফা দাবি, বিশেষ করে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, এইসব বিষয় যদি সুরাহা না হয় তাহলে মহাসমাবেশ সরকারের জন্য একটা আতঙ্ক হিসেবে কাজ করবে। দর্শক, জ্বালানি তেল, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে
সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে 11 লোক। তো এই বাধা ইটস নর্মাল, এই জায়গায় এখানে বাধাতে হবে, ইট ওয়াজ এক্সপেক্টেড। এবং এটা গতানুগতিক বাধা আমি বলবো না, যে বাধা বলতে যা বোঝায় বিষয়টা ওরকম না। অবস্থান কর্মসূচি শেষে সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হলে 0 পয়েন্ট এলাকায় ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয় পুলিশ। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আরেকটু সামনে যেতে দেয়, কোথাও কোথাও 0 পয়েন্ট এলাকায় আটকে দেয়। এই পার্থক্য হচ্ছে এই জায়গায়। সচিবালয়টা একটা কেপিআই, ওখানে কোনো রাজনৈতিক দলকে সভা সমাবেশ নিয়ে, সেটা যে দলই হোক না কেন, তাদেরকে চূড়ান্ত কোনো অভ্যুত্থান টাইপের পরিস্থিতি ছাড়া যেতে দেওয়া হয় না। কাকে আপনারা এই অপমানটা করলেন গতকালকে এই রংপুরে ভাই, দেওয়ালের মধ্যে ওনার পোস্টার লাগায়া, আর অনেকেই ছিল, এমন অপমান, হায় হায়, আল্লাহ মাফ করুক তাদেরকে। আপনারা তো লেখাপড়া করেন, ছাত্র দল করেন, তাই না? আপনারা কি জানেন না আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কে? হায় হায়, এটা কোনো কথা? বিশ্ব মুসলিম উম্মার একজন নেতা এই দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, উনাকে আপনারা চিনেন না? দেখেন ভাই ব্রাদার, এই পৃথিবীতে তো কত রকম মানুষ আছে, কত ধনী লোক আছে, কত রাজা বাদশাহ আছে। কেউ কি পারবে ওই আল্লাহর ঘরে মক্কা শরীফের ভিতরে ঢুকতে? পারবেন ভাই? পারবেন না। কত রাজা বাদশাহই তো চেষ্টা করছে, পারে নাই। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ওই ঘরের ভিতরে গেছে, ওই 4 দেওয়ালের ঘরের ভিতরে যাওয়ার অধিকার পাইছে, সৌদি বাদশাহ এই অনুমতি দিছে। তার মানে কারা চিনে উনাকে? চিন্তা করেন, ওই মানুষটাকে আপনারা এইভাবে অপমান করলেন। উনি যেদিন শাহাদাত বরণ করে, কত মানুষ শাহাদাত বরণ করছে উনার জন্য, বুলেটের সামনে দাঁড়ায় গেছিল, আপনারা সবই জানেন। সেই মানুষটাকে আপনারা অপমান করলেন না, কাজটা ভালো করলেন না, এবং কতটা খারাপ করছেন তারও প্রমাণ তো পাওয়া গেলেন। হ্যাঁ, একদিন পরই প্রমাণ পাওয়া গেলেন, 24 ঘন্টা পার হয় নাই, ওর মধ্যেই কিন্তু ফেরত আসলো। 24 ঘন্টার মধ্যেই ভাই সেই অপমান, হ্যাঁ, আল্লামা সাঈদী হুজুরকে যে অপমানটা করছিল, সেম অপমান ওনাদের কপালে নাই মারছে। আজকেই সেই অপমানটা হইলো সবাই সামনে, এবং সারা বিশ্বে ওই খবরটা পৌঁছায় গেল। কারণ ওইখানে সারা বিশ্বের রাষ্ট্রদূত ছিল বসা, ওনাদের সামনে এই ঘটনা ঘটছে। ভুয়া 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 চারিদিকে স্লোগান, আর ওই রাষ্ট্রদূতরা ভয়ে ভাই ওইখান থেকে পালাইতেছে। হ্যাঁ, চলে গেল সবাই। কত বড় অপমান হইলেন, 24 ঘন্টাও তো পার হয় নাই, এর মধ্যেই তো প্রতিদান পাওয়া গেলেন। কারণ আপনারা বহুত বড় অন্যায় করে ফেলছেন, উনাকে অপমান করে। আল্লামা সাঈদী হুজুরকে যারা অপমান করছিল, ওর মধ্যে একটা ছেলে কিন্তু অলরেডি এই লাইফে আইসা কান্নাকাটি করতেছে, ক্ষমা চাইতেছে। কারণ বাসায় ফেরত যাওয়ার পরই ভাই তার ভিতরে অন্যরকম রিয়াকশন হইতে শুরু করছে, রাত্রে ঘুমাইতে পারে নাই, চোখ দুটা লাল হয়ে গেছে, অনলাইনে আসা লাইফে আইসা ক্ষমা চাইতেছে, কান্নাকাটি করতেছে। ওই ছাত্র দলের একজন। ঠিক তেমনি আপনাদেরকেও কান্নাকাটি করতে হবে, অপমান আরো হবেন সামনে যদি এখনো প্রতিকার না করেন। এগুলো চলতে দেওয়া যাবে না। বেগম খালেদা জিয়ার সঙ্গেই তো ওনাদের উঠা বসা ছিল, একই মঞ্চে দাঁড়ায় ওনারা রাজনীতি করছে। বেগম খালেদা জিয়া যাদের সঙ্গে রাজনীতি করছে, যাদের নিয়ে সরকার গঠন করছে, তাদেরকে আপনারা জুতা মারা মানে কি জানেন? ওই জুতা গিয়ে কোথায় পড়তেছে এটা একটু খেয়াল রাখেন। আপনারা বেগম খালেদা জিয়াকে অপমান করতেছেন, ছোট করতেছেন, আপনারা ইতিহাস বিকৃত করতেছেন, যার জন্য আজকে ওই ভুয়া ভুয়া স্লোগানটা উঠছে। কেন এই স্লোগান উঠছে আপনারা জানেন, তাও আমি একটু বলি। একটা ডকুমেন্টারি ছবি বানানো হয়েছে এই জুলাইয়ের উপরে, এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বানানো হয়েছে এই ডকুমেন্টারি। ওই ডকুমেন্টারির মধ্যে জুলাই ডকুমেন্টারি, কিন্তু ওইটার মধ্যে আবু সাইদ নাই। ওই ডকুমেন্টারি দেখলে আপনার কি মনে হবে জানেন? নাহিদ ইসলাম ওই টাইমে ছিল লন্ডনে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিল শিলংয়ে, ওনারা বাংলাদেশে ছিল না। এই জুলাইয়ের ঘোষক হিসাবে ওই ডকুমেন্টারিতে ওনারা বুঝাই দিছে তারেক রহমান সাহেব। চিন্তা করেন, এই জলজান্ত একটা বাস্তবকে, এই 2 বছর আগের বাস্তবকে আপনারা বদলাই দিতে চান, 2 বছর আগের ইতিহাস এখনই উল্টে দিতে চান। হায় হায়, আগের যুগ তো নাই। যেভাবে আপনারা আগে খাওয়াই দিছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে আপনারা বিকৃত করছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেভাবে আপনারা চেতনার ব্যবসা করছেন, এবং মুক্তিযুদ্ধকে নিজের দলের জন্য, নিজের সুবিধার জন্য যেভাবে ব্যবহার করছেন, ওই দিন তো এখন নাই। ডিজিটাল যুগ। হ্যাঁ, শেখ হাসিনা যেটা দাবি করতো যে আমরাই এই ডিজিটাল যোগ করে দিছি, আমরাই সবাই হাতে হাতে টেলিফোন দিছি। সত্য বলুক আর মিথ্যা বলুক শেখ হাসিনা, মানুষ কিন্তু এই মোবাইলের কারণে আজকে সচেতন। মানুষ সব বুঝতে পারে। আপনারা কেন ইতিহাস বিকৃত করতে চাচ্ছেন এটাও মানুষ বুঝতে পারে। অনেক আগেই ভাই বলছি, জুলাই যদি স্বীকৃতি দেওয়া দেয় তাহলে পুরাটাই হয়ে যায় ওই জামাতে ইসলামের পক্ষে, এনসিপির পক্ষে, 11 দলের পক্ষে চলে যায় পুরাটাই। কারণ ওনারা তো না করছিল, এখন হ্যাঁ বললে তো জয়টা এদিকেই চলে যায় 11 দলের দিকে। তার মানে জুলাই সামনে চলে আসে কারা? জামাতে ইসলাম। এইখানেই মেইন প্রবলেম। এটা তো হইতে পারে না। তাহলে তো জামাতে ইসলাম সামনে চলে আসে, গণভোটের স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে জামাতে ইসলাম যে সামনে চলে আসবে এইটা ওনারা বুঝতে পারে। সঙ্গে ওনাদের আরো কেউ কেউ বুঝতে পারে, যারা বিদেশে বৈশা গুটি নাড়তেছে তারাও বুঝতে পারে। এই জন্যই ওনারা এই বাধাটা দিচ্ছে, এই জন্যই এই স্বীকৃতি দেওয়ার কথা বারবার বলে যে অক্ষরে অক্ষরে পালন করব। আজকেও বলছে সালাউদ্দিন সাহেব, আমরা অক্ষরে অক্ষরে পালন করব, যেটা আমরা সিগনেচার করেছি ওই জুলাই সনদপত্রের মধ্যে, ওইটা আমরা পালন করব। খালি মুখে মুখে বলে, কিন্তু মানুষ বিশ্বাস করে না। কারণ কি জানেন? উনি যে কত বড় ভুল করছে, ধরে নেন বিএনপি একটা জাহাজ,
ওই জাহাজের প্রথম ফুটাটা কিন্তু করছে এই সালাউদ্দিন সাহেব। কিভাবে? এই সংসদে দাঁড়ায়া। এই সংসদে যে কোনো কথা বলবেন, যা কিছু বলবেন সবই ভাই রেকর্ড হয়ে যায়। ওইখানে দাঁড়ায় উনি বলছে আমরা মিথ্যা কথা বলছি জুলাই নিয়ে, আমরা ওই টাইমে বলছি শুধু ভোটের জন্য, আপনারা নির্বাচনটা দেরি করবেন তাই আমরা এই মিথ্যা কথাটা বলছি। ওইটা কিন্তু রেকর্ড হয়ে রয়েছে। ওইটাই কিন্তু প্রথম ফুটা, হ্যাঁ, ওই জাহাজের প্রথম ফুটা। ওইটা দিয়েই কিন্তু এখন একটু একটু করে পানি ঢুকা আরম্ভ হবে। সাবধান মাঝি সাবধান, ঝড় উঠেছে মাঝি সাবধান। দেখেন ভাই ব্রাদার, কত বড় অপমানটা আজকে হয়েছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি। হ্যাঁ, উনি চাইছিল ইংলিশে ভাষণ দিবে, হ্যাঁ, উনি দেখাই দিতে চাইছিল, উনি বুঝাই দিতে চাইছিল এই জুলাই কিভাবে হয়েছে। জুলাই 36 দিনের ইতিহাসটা উনি ইংরেজিতে বলতে চাইছিল, কিন্তু তার আগেই সবাই চলে গেল এবং যায়া নিজের দেশের সাথে কি আলাপ করবে যে ওইখানে গেছিলাম সবাই কেমন জানি ভুয়া ভুয়া একটা শব্দ বলতেছিল, এর মানে কি, এর মানিও কিন্তু ওরা খুঁজে বাইর করবে। ভুয়া ভুয়া মানে কি, যখন দেখবে এর মানে এত জঘন্য, তার মানে অপমান, আমাদেরকে এত অপমান করছে, সারা বিশ্বে খবরটা পৌঁছায় গেল। ওই যে একটু আগে বললাম গতকালকে যে অপমানটা করছেন ওইটারই কিন্তু বিচার ওই আসমান থেকে আসছে। কিভাবে সারা বিশ্বের কাছে অপমানিত হইলেন এটা মাথায় নিয়েন। এখন আসি আল্লামা সাইদি হুজুর ওই কথাটা কেন বললো, ওই কথাটার অর্থ কি, যে আমার মন থেকে হৃদয় থেকে আমি চিৎকার দিয়ে বলতে চাই আমি বাঙালি না, আমি মুসলমান। কথাটা তো সত্যি ভাই, অস্বীকার যেতে পারবেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন, কিন্তু উনার বলার পিছনে আরেকটা মহান উদ্দেশ্য আছে তো ভাই, মহান উদ্দেশ্য। একটু ভাঙ্গা বলি তাহলে বুঝতে পারবেন। আমাদের দেশে এই 5ই আগস্টের আগে কয়টা দল? তখন তো এনসিপি ছিল না, আওয়ামী লীগ আর বিএনপি, এই দুইটাই শক্তি। আর ওনাদের সঙ্গে ঘুরে বেড়ায় কে? জামাতে ইসলাম। এই 5ই আগস্টের আগে 36 দিনের আগের ঘটনা একবার চিন্তা করেন, এই দুইটা দল, আর এই দুইটা দলই কিন্তু স্বাধীনতার পক্ষের। একজনের দাবি আমার বাবা স্বাধীনতার ঘোষক, এই স্বাধীনতা আমার বাবা আনছে। আরেকজনের দাবি আমার বাবা এই স্বাধীনতার ঘোষক, আমার বাবার জন্য এই স্বাধীনতা। একই জিনিস আমরা দেখতে পাইলাম ইদানিং কালে যেসব ঘটনা ঘটলো, এর মধ্যে এইটাই প্রকাশ পাইলো। তার মানে দুইটাই কিন্তু স্বাধীনতার পক্ষের। আর এই স্বাধীনতাটা আইনা দিছিল কে আমাদেরকে? কারা দাবি করে যে আমরাই স্বাধীনতা আইনা দিছি, আমরা মুসলমান দেশটাকে দুই ভাগ করছি? ইন্দিরা গান্ধীর নাতি প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় কি বক্তব্য দিল? আমরা কিন্তু পাকিস্তানকে দুই ভাগ করছি, আমার দাদি ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দুই ভাগ করছে, কিন্তু সেটা নিয়ে তো আমরা বড় গলায় কিছু কথা বলি না। তার মানে দেখছেন উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে দুই ভাগ করা, মুসলমান একটি দেশকে দুই ভাগ কইরা দেওয়া। আর ওই টাইমে জামাতে ইসলাম চায় নাই যে মুসলিম একটি দেশ দুইটা ভাগ হয়ে যাক, এবং ওনারা বুঝতে পারতেছিল যে ভাগ কইরা ওরা এখানে আধিপত্য বিস্তার করবে, আমাদেরকে কাস্টমার বানায়া ওনারা এখানে দোকান খুইলা বসবে, এই দেশটাকে গ্রাস করবে। যেহেতু তিন দিকেই তারা ওনাদের উদ্দেশ্যটা বুঝা ফেলাইছিল, যার জন্য ওনারা যে পথে গেছিল সেই পথে কি? রাজাকার, রাজাকার, ওই রাজাকারের পথে চলে গেছিল। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।